আমার সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মহামারীর এই দুর্যোগে আমরা বিদ্যালয়ে তোমাদের শ্রেণীতে পাঠদান করতে পারছি না বলে অনলাইনে এই পাঠদান আমরা শুরু করেছি। আশা করি তোমরা সবাই অনলাইনের এই ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং ঠিকমতো লেখাপড়া চালিয়ে যাচ্ছ। অনলাইনের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম শ্রেণীর অর্থনীতি বিষয়ের অষ্টম অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন বুঝিয়ে দিব। শিক্ষার্থীরা, এর পূর্বেও আমি তোমাদের এই অধ্যায়টি পড়িয়েছি এবং অধ্যায়টি ভালোভাবে কয়েকটি ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এর পূর্বেও আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন দিয়েছি এই অধ্যায় থেকে। আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা বাবা সবাই অ্যাটেনশন থাকো। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন, অষ্টম অধ্যায়। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি চিত্র দেয়া আছে। একটি চিত্র হচ্ছে এ, কৃষক মাঠে পাট কাটছে। তোমরা দেখি কি বুঝতে পারছো? যেগুলো পাট গাছ, যারা গ্রামে গিয়ে পাটের ক্ষেত দেখেছো, পাটের জমিতে পাটের গাছ দেখেছো, তারা অতি সহজে এটা চিনতে পারবে। আর যারা দেখোনি, এখানে দেখো পাটের গাছগুলো কত লম্বা হয়েছে, কৃষক পাট কাটছে। আর ডান পাশে বি খাত, এখানে পাটের তৈরি ব্যাগের ছবি দেওয়া আছে। দেখো এখানে কৃষক পাট কাটছে, আর সেই পাট থেকে কিভাবে আবার দেখো সুন্দর ব্যাগ তৈরি হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই সবাই পাট রচনা পড়েছো ছোট্টবেলা থেকে। পাটকে আমরা সোনালী আঁশ বলি। পাট হচ্ছে গোল্ডেন ফাইবার। কেন সোনালী আঁশ বলা হয় বলো তো? কারণ পাট ও পাটজাত দ্রব্য আমরা বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, আর এজন্যই পাটকে সোনালী আঁশ বলা হয়। তোমরা সবাই জানো, তারপরেও আমি তোমাদের একটু মনে করিয়ে দিলাম। দেখো, আমি এই দুটি চিত্র হচ্ছে তোমাদের উদ্দীপক। কিছু কিছু প্রশ্নে অনুচ্ছেদ দেয়া থাকে উদ্দীপকটা, আর কিছু প্রশ্নে কিছু চিত্র দেওয়া থাকে, সেই চিত্রটাই হচ্ছে উদ্দীপক। এই চিত্রের আলোকে এখানে কিছু প্রশ্ন দেয়া আছে। দেখো শিক্ষার্থীরা, প্রশ্নগুলো দেখো। ক, শিল্প কি? অর্থাৎ শিল্প কাকে বলে? প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করাকে শিল্প বলে। তাহলে শিল্প কাকে বলে বুঝতে পেরেছ? প্রকৃতি প্রদত্ত সম্পদ
বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করাকে শিল্প বলে। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যে সম্পদ আছে বা কাঁচামাল আছে বা প্রাথমিক দ্রব্য আছে তাকে সেটিকে কি করতে হয়, কারখানায় বিভিন্ন প্রসেসের মাধ্যমে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্য মানে যে অবস্থায় দ্রব্যটি ব্যবহার করা যায় বা বিক্রি করা যায় সেই চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করাকে বলা হয় শিল্প। আশা করি তোমরা শিল্প কি বুঝতে পেরেছ। দেখো শিক্ষার্থীরা, প্রশ্ন খ নাম্বার, আমাদের দেশে পুঁজি গঠনের হার কম কেন? আমি উত্তরটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের পরিমাণ সীমিত। কর্মসংস্থান সীমিত হওয়ার কারণে এদেশে মাথাপিছু আয় কম। মাথাপিছু আয় কম হওয়ার ফলে সঞ্চয় ক্ষমতাও কম। এর ফলে আমাদের দেশে পুঁজি গঠনের হার কম। তোমরা কি বুঝলে? আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কর্মসংস্থান অনেক কম। আমাদের দেশ আয়তনের তুলনায় আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, কিন্তু জনসংখ্যার তুলনায় কর্মসংস্থান খুবই সীমিত। আর এই কর্মসংস্থান সীমিত হওয়ার কারণে এদেশের মাথাপিছু আয় কম। অর্থাৎ কর্মসংস্থান যদি কম থাকে তাহলে তো মাথাপিছু আয়ও কম হবে, কারণ কর্মসংস্থানই নেই। তাহলে আয়টা বাড়বে কি দিয়ে, কাদের দিয়ে বাড়বে? এজন্য আমাদের মাথাপিছু আয় কম। আর মাথাপিছু আয় যখন কম হবে তখন সঞ্চয় কিন্তু কমে যাবে। আয় বৃদ্ধি পেলে সঞ্চয় বৃদ্ধি পায়, তাই মাথাপিছু আয় কম হওয়ার ফলে আমাদের দেশে জনগণের সঞ্চয় ক্ষমতাও কম। এর ফলে আমাদের দেশে পুঁজি গঠনের হার কম। অর্থাৎ মাথাপিছু আয় কম, সঞ্চয় কম। সঞ্চয় কি? টাকা পয়সা জমানো বা যে কোনো কিছু সঞ্চয় করা। এখন টাকা পয়সা যদি মানুষের বেশি থাকে, মাথাপিছু আয় যদি বেশি থাকে, তাহলে একজন মানুষ তার সঞ্চয়টাও বেশি করতে পারবে, বেশি করে টাকা জমাতে পারবে। আর বেশি করে যদি টাকা সঞ্চয় করতে পারে তাহলে সেই তার বেশি সঞ্চয় দিয়ে সে দেশের পুঁজি গঠনে হারটাও বাড়াতে পারে। কিন্তু যেহেতু তার সঞ্চয় কম, তাই আমাদের দেশে পুঁজি গঠনের হার অনেক কম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো ক নাম্বার প্রশ্ন, এ খাতের উন্নয়নের উপর কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভরশীল ব্যাখ্যা করো। অর্থাৎ এ খাতে কৃষক পাট কাটছে, এটা হলো কৃষি খাত। আর বি হচ্ছে পাটের তৈরি ব্যাগ, এটা কোন খাত বলো তো? এটা হচ্ছে শিল্প খাত। অর্থাৎ এ খাতে কৃষক পাট কাটছে, সেই পাট এটা প্রাথমিক দ্রব্য অবস্থায় আছে। এই প্রাথমিক দ্রব্য থেকে কলকারখানায় প্রসেসের মাধ্যমে যখন মাধ্যমিক দ্রব্যে বা চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয় তখন সেটাকে শিল্প বলা হয়। এখানে বি খাত হচ্ছে, এটা দুটি ব্যাগ দেয়া আছে, এটা হচ্ছে শিল্প খাত, আর এ খাত হচ্ছে কৃষি খাত। তাহলে কিভাবে এ খাতের উন্নয়নের উপর অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভরশীল ব্যাখ্যা করো। দেখো তোমরা মনোযোগী হও। উদ্দীপকে এ খাত হলো কৃষি খাত। কৃষি খাতের উপর বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। অর্থাৎ এই এ খাতের উন্নয়নের উপর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভরশীল। এখন তা
ব্যাখ্যা করা হলো। কৃষি হচ্ছে এরূপ সৃষ্টি সম্বন্ধীয় কাজ যা ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ কৃষিখাত হচ্ছে কোনটি? জমিতে যে ফসল উৎপাদন করা হয়, অর্থাৎ জমিটা আগে তৈরি করা হয়, ভূমিটা কর্ষণ করা হয়, তারপর বীজ বপন করা হয়, শস্য উৎপাদনের জন্য পরিচর্যা করতে হয়, প্রয়োজনীয় সার দিতে হয়, কীটনাশক ঔষধ দিতে হয়, তারপর ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত হলো কৃষিখাত বিস্তৃত। ফসল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ, পশুপালন ও বনায়ন কৃষিখাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ শুধু ফসল উৎপাদনই নয়, ফসল উৎপাদন ছাড়াও মাছ চাষ, মৌমাছি চাষ, পশুপালন, গাছপালা রোপণ, এটাকে বনায়ন বলা হয়, এই সব কিছুই কৃষিখাতের অন্তর্ভুক্ত। আমাদের দেশের শতকরা প্রায় ৭৫% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর এজন্যই আমাদের দেশের শতকরা প্রায় ৭৫% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। আর আমাদের দেশের শ্রমশক্তির মোট ৪৭.৫% কৃষিখাতে নিয়োজিত। দেশের জিডিপিতে সার্বিক কৃষিখাতের অবদান প্রায় ১৩%। অর্থাৎ আমাদের দেশের যে শ্রমশক্তি তার মোট ৪৭.৫% কৃষিখাতে নিয়োজিত, আর দেশের জিডিপিতে সার্বিক কৃষিখাতের অবদান প্রায় ১৩%। কৃষি থেকে প্রাপ্ত শন, গোলপাতা, খড়, বাঁশ, বেত, কাঠ ইত্যাদি এদেশের জনগণ কর্মসংস্থান, আসবাব ও জ্বালানির উপকরণ হিসাবে ব্যবহার করে। অর্থাৎ কৃষি থেকে আমরা যে গোলপাতা পাই, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি পেয়ে থাকি, এগুলো কি হয়? এগুলো দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়, ঘরবাড়ি তৈরি করা হয়, তারপর জ্বালানির উপকরণ, অর্থাৎ এগুলো দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, রান্না করা হয়। তোমরা গ্রামের বাড়িতে গেলে দেখবে যে বাঁশ, কাঠ ইত্যাদি রান্না করার সময় ব্যবহার করে। আবার কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয়। তাই এসব আমাদের কৃষি থেকে আসে। এছাড়া জনগণের প্রাণীজ আমিষের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, শিল্পের কাঁচামাল সরবরাহ এবং শিল্পজাত দ্রব্যাদির বাজার সৃষ্টি করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এখানে কি বলা হয়েছে? প্রাণীজ আমিষের ক্রমবর্ধমান চাহিদা পূরণ। এই যে আমাদের মাছ, গোশত, এগুলো গোশত কোত্থেকে আসে? পশু পাখি থেকে। মাছ থেকে আমরা আমিষ পাই, পশু পাখির গোশত থেকে আমরা আমিষ পাই, আমিষ জাতীয় খাদ্য পাই। এটা আমাদের আমিষ জাতীয় খাদ্যের অভাবকে আমাদের দেহে পূরণ করছে। আর শিল্পের কাঁচামাল সরবরাহ এবং শিল্পজাত দ্রব্যাদির বাজার সৃষ্টি করে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শিল্প কারখানায় শিল্প তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের চাহিদা কৃষি থেকেই পূরণ করা হয়। এছাড়া গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, খাদ্য নিরাপত্তা তথা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি কৃষির অগ্রগতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাহলে কি বলা হয়েছে? যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার
মান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি কৃষির অগ্রগতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাই বলা যায় যে এ খাতের উন্নয়নের উপর আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো ঘ নম্বর প্রশ্ন, এ ও বি খাত পরস্পর পরিপূরক, মূল্যায়ন করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি ঘ নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এ ও বি খাত, অর্থাৎ এ খাত হচ্ছে কৃষি খাত ও বি খাত হচ্ছে শিল্প খাত। কৃষি ও শিল্প খাত উভয়েই পরস্পর পরিপূরক। এখন তা আমি তোমাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দিব। কৃষি হচ্ছে শস্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য উৎপাদন ও পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত হচ্ছে কৃষি। চাষাবাদের যন্ত্রপাতি, সার, কীটনাশক ইত্যাদি কৃষিকাজে ব্যবহার করা হয়। তাই শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে কৃষি বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ কৃষি ক্ষেত্রে তোমাদের উন্নয়নের জন্য বা আমাদের দেশের উন্নয়নের জন্য উন্নত যন্ত্রপাতি, উন্নত জাতের সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করা হয়। আর এই উন্নত জাতের সার, যন্ত্রপাতি, কীটনাশক সবকিছু তৈরিতে শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে কৃষি বিশেষ ভূমিকা পালন করে। কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পজাত অন্যান্য দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়, যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শিল্পজাত অন্যান্য দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে কৃষকদের কি হয়, কৃষি উৎপাদন ক্ষমতাও বেড়ে যায় এবং তারা তাদের উৎপাদিত পণ্যের যোগ্য দামও পেয়ে যায়, যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার আমাদের দেশের শিল্প হচ্ছে কৃষিভিত্তিক। যেমন এখানে পাট কাটছে, যেমন পাট একটি শিল্প। এই পাট শিল্পের প্রধান কাঁচামালের জন্য কৃষির উপর নির্ভর করতে হয়। এই পাটকে যখন শিল্প হিসাবে তৈরি করা হবে তখন এই পাটের এই কাঁচামালের উপর এই পাট শিল্পকে নির্ভর করতে হয়। তাই আমাদের দেশে আঞ্চলিক শিল্পায়ন ঘটে। যেমন ঢাকা ও নারায়ণগঞ্জে পাট শিল্প গড়ে উঠেছে। এই শিল্পের প্রসারের ফলে কাঁচামালের বর্ধিত চাহিদার কারণে কৃষি উৎপাদন বাড়বে। অর্থাৎ শিল্পের প্রসার হলে এই শিল্প হিসাবে যে তৈরি হবে শিল্প কারখানায়, তার কাঁচামালের বর্ধিত চাহিদার কারণে কৃষির উৎপাদন বাড়বে, আর কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে। ফলে কৃষকদের আয় বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। তাহলে শিল্পের প্রসারের ফলে কাঁচামালের বর্ধিত চাহিদার কারণে কৃষির উৎপাদন বেড়ে যাবে, আর কৃষির উৎপাদন যখন বাড়বে তখন শিক্ষার্থীরা কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দামও পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। ফলে কৃষকদের আয় বাড়বে। যখন তারা ন্যায্য দাম পাবে তখন কৃষকদের আয় বেড়ে যাবে এবং কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত হবে। আর জনগণের আয় বৃদ্ধির ফলে মূলধন গঠন বৃদ্ধি পাবে। যখনই জনগণের আয় বৃদ্ধি পাবে তখন মূলধন গঠন বৃদ্ধি পাবে এবং শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, কৃষি
ও কৃষি খাত এবং শিল্প খাত, অর্থাৎ এ খাত ও বি খাত পরস্পর নির্ভরশীল, অর্থাৎ এ ও বি খাত পরস্পর পরিপূরক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের এই প্রশ্নটি ভালোভাবে বুঝিয়ে দিলাম যে কিভাবে শিল্প খাত ও কৃষি খাত পরস্পর পরিপূরক, অর্থাৎ একে অপরের উপর কিভাবে নির্ভরশীল। আর এখানে দুটো ছবি আছে, ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে এক পাশে আছে কৃষি খাত, এ খাত, আর ওই পাট দিয়েই শিল্প তৈরি হয়েছে বি খাত, অর্থাৎ শিল্প খাত। তাই কৃষি খাত ও শিল্প খাত পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল বা পরস্পর পরস্পরের পরিপূরক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমরা সুন্দরভাবে গুছিয়ে আগে খাতায় লিখবে। লেখার পর তোমরা ভালোভাবে সেটা পড়ে নেবে। এই একটিমাত্র প্রশ্নই তোমাদের আগামীকালের বাড়ির কাজ রইল। তোমরা স্কুল খুললে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বাড়ির কাজ আমাদেরকে দেখাবে। এর পূর্বেও তোমাদের আরো অনেক বাড়ির কাজ দিয়েছি, তোমরা বাড়ির কাজগুলো ঠিকমতো করবে। আর শিক্ষার্থীরা, তোমাদের ফাইনাল এক্সাম সামনে, তাই আশা করি তোমরা ভালো মতো লেখাপড়া চালিয়ে যাচ্ছ। বাবা, তোমাদের হাতে এখন অনেক সময়, এই অনেক সময়কে নষ্ট না করে ঠিকমতো পড়াশোনা করবে আর বেশি করে লিখবে। বেশি করে লিখলে হাতের লেখা সুন্দর হয়, বানানগুলো শুদ্ধ হয় এবং তোমাদের লেখার স্পিডও বেড়ে যায়। তোমরা ভালো মতো পড়াশোনা করবে বাবা। আর তোমরা প্রয়োজন ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ যাবে না। আর বিশেষ প্রয়োজনে বাইরে গেলে তোমরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে বাইরে যাবে। প্রয়োজন শেষ হওয়া মাত্রই দ্রুত বাড়িতে মায়ের কাছে ফিরে আসবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর ও নিরাপদে থাকো, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।